আচ্ছা আজকে আমরা পড়াশোনা করব সার্কিট ব্রেকার নিয়ে। সার্কিট ব্রেকার কি জিনিস বলেন? সার্কিট ব্রেক করে, তো অটোমেটিক ব্রেক ওভাররাইড করে দেয় কোনো ফল্ট নেই। সার্কিট ব্রেক করাই ওর কাজ। এটা সুইচ হিসেবে A circuit breaker is an automatically operated electrical switch designed to protect an electrical circuit from damage caused by overload or short circuit. Its basic function is to detect a fault condition and interrupt current flow. তাহলে সার্কিট ব্রেকার আমাদের ওভার যে হচ্ছে লোড শর্ট সার্কিট এই ড্যামেজ থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, ঠিক আছে, সার্কিটটাকে ব্রেক করে। আচ্ছা, তো যেহেতু সার্কিটকে সে ব্রেক করছে তার মানে এটাকে আমরা ফিউজ হিসেবে কনসিডার করতে পারি, এটাকে আমরা ফিউজের মানে সুইচ হিসেবে কনসিডার করতে পারি, যেটাকে আমরা সুইচ বলতে পারি, ঠিক আছে না? সুইচের কাজ কি? সার্কিট অন করা এবং অফ করা, এটাকে আমরা সেটার সাথে তুলনা করতে পারি। Unlike fuse which operates once and then must be replaced, a circuit breaker can be reset to resume normal operation. আচ্ছা, ফিউজের কাজটা কি? ফিউজ আর সার্কিট ব্রেকারের একটা কাজ আছে, কমন কাজ, সেটা হলো ফিউজ কি হয়ে যায়? নিজে নষ্ট হয়ে যায়, নিজে পুরো অন্যকে ঠিক রাখে, সার্কিটকে ইন্টারাপশন করে, তাই না? ডিসকানেক্ট করে। আচ্ছা, তো সার্কিট ব্রেকার নিজে নষ্ট হয় না, ফল্ট কন্ডিশনে ইন্টারাপশন করে কিন্তু নিজে নষ্ট হয় না। তার মানে কি ফিউজ কি সেকেন্ড টাইম ইউজ করা যায় না? কিন্তু সার্কিট ব্রেকার আমরা সেকেন্ড টাইম ইউজ করতে পারি। তার মানে কি এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ। Circuit breakers are made in varying sizes from small devices that protects an individual household appliances up to a largest switchgear design. মানে সার্কিট ব্রেকারকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ হিসাবে আমাদের যে রেটিং এর আমার সেফটি প্রয়োজন সেই রেটিং এ যে আমরা হেল্প করতে পারি, মানে হচ্ছে আমরা কাজ করাতে পারি সার্কিট ব্রেকারে। আচ্ছা, তো সার্কিট ব্রেকারের যে মেইন ফাংশন সেটা তো জানেনই আপনারা, সেটা কি? যে ওভারলোড, তারপর শর্ট সার্কিট, এখান থেকে আমাদের প্রোটেক্ট করে। আর ইট ওপেনস এন্ড ক্লোজ দ্য সার্কিট অন নো লোড। আমরা নো লোড কন্ডিশনেও এটাকে আমরা সার্কিটকে ওপেন বা ক্লোজ মানে কি সুইচিং ডিভাইস হিসেবে কাজ করাতে পারি। ইট মেক্স এন্ড ব্রেকস দ্য নরমাল অপারেটিং কারেন্ট। এটা হচ্ছে আমাদের নরমাল অপারেটিং কারেন্টকে ব্রেকও করতে পারে আবার হচ্ছে মেকও করতে পারে। ইট মেক্স এন্ড ব্রেকস দ্য শর্ট সার্কিট কারেন্ট of magnitude up to which it is designed for. আমরা কিন্তু চাইলে আমাদের ফল্ট কন্ডিশনও মিনিমাম একটা রেঞ্জ পর্যন্ত চাইলে তাও এটাকে ম্যানুয়ালি আমরা অন করে বিভিন্ন মেজারমেন্ট নিতে পারি, ঠিক আছে, আমাদের প্রয়োজনে। যে এই যে এখন ফল্ট হচ্ছে এখানে কত কারেন্ট পাস করছে এটা যদি মেজারমেন্টের জন্য লাগে তাহলে কি সার্কিটটাকে তো তখন অন অবস্থায় বা হচ্ছে মেকিং অবস্থাতে রাখা লাগবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সার্কিট ব্রেকারকে আমরা কাজ করাতে পারি। আচ্ছা, এখানে 6টা সার্কিট ব্রেকারের एग्जांपल দেখানো হয়েছে। 6টা সার্কিট ব্রেকারই হচ্ছে আসলে আমাদের বিভিন্ন রেটিং অনুসারে, যেমন হচ্ছে লোয়ার রেটিং এর জন্য এয়ার ব্রেক, অয়েল ব্রেক এগুলো লাগে। হায়ার রেটিং এর জন্য আমরা সাধারণত হচ্ছে সালফার হেক্সাক্লোরাইড অথবা ভ্যাকুয়াম এগুলো ব্যবহার করি, বা হচ্ছে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার এগুলো ব্যবহার করি। হ্যাঁ, বিভিন্ন রেটিং আছে এবং রাপচারিং তাদের ক্যাপাসিটি আছে, ঠিক আছে, যে এই ক্যাপাসিটির মধ্যে কাজ করে। আচ্ছা, এটা একটু আমরা দেখে নিই কি কি সার্কিট ব্রেকার আছে। এয়ার ব্রেক সার্কিট ব্রেকার বা মিনিয়েচার সার্কিট ব্রেকার, মানে ছোট, হ্যাঁ, মিনিয়েচার মানে ছোট, মোটামুটি 600 ভোল্টের মধ্যে কাজ করে। অয়েল সার্কিট ব্রেকার মানে কি টান বা বাল্ক অয়েল। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার আর কি তাহলে কি বেশি অয়েল, যেটা হচ্ছে বাল্ক বলছে, হ্যাঁ, বাল্ক অয়েল সার্কিট ব্রেকার। এয়ার প্লাস সার্কিট ব্রেকার, সালফার হেক্সাক্লোরাইড সার্কিট ব্রেকার এবং ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এই সালফার হেক্সাক্লোরাইড, ভ্যাকুয়াম এগুলো খুবই মডার্ন সার্কিট ব্রেকার, হ্যাঁ, এগুলো সাধারণত এখন বেশি ব্যবহার করা হয় জন্য। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের মিনিয়েচার থেকে শুরু করব। মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে মোটামুটি লো রেঞ্জ, কত রেঞ্জ? 600 ভোল্ট, আপ টু 600 ভোল্ট, ঠিক আছে। তো
তো 600 ভোল্টের এই যে মধ্যে যদি আমরা ফল্ট কন্ডিশন বা আমাদের কোনো একটা জায়গাতে মোটামুটি 600 ভোল্টের যে আছে সেখানে আমরা সার্কিট ব্রেকার হিসেবে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি। দেখেন প্রথমে কি বলেছে, দিস সার্কিট ব্রেকারস দ্য সার্কিট ব্রেকারস এমপ্লয় হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন প্রিন্সিপাল। তাহলে এই যে তাদের এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের যে কনস্ট্রাকশনটা বা হচ্ছে তাদের যে প্রিন্সিপাল মূলনীতি বা তার কাজ যে প্রণালীতে করে, কোন প্রণালীতে করে, রেজিস্ট্যান্স ইন্টারাপশন। আমাদের যদি হাই, আচ্ছা আমাদের হচ্ছে ফল্ট কন্ডিশনে কি হাই কারেন্ট প্রবাহিত হয় না, তো সেটাকে যদি আমরা হাই রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করতে পারি তাহলে কি এই কারেন্টের পরিমাণ কি কমে যাবে কিনা। তাহলে এখানে আমাদের যে মূলনীতি সেটা কি হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন, মানে কোনভাবে আমরা রেজিস্ট্যান্সকে হাই করে আমাদের শর্ট সার্কিটকে আমরা কি করব, নিউট্রালাইজ করব বা হচ্ছে মিনিমাম লেভেলে আনার চেষ্টা করব। The arc is rapidly lengthened by means of the arc runners and arc shoots, and the resistance of the arc is increased by cooling, lengthening and splitting the arc. আচ্ছা এখানে একটা বিষয় আছে, এটা যে মূলনীতি, এটা মূলনীতিটা কি বলা হলো, এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের মূলনীতি আর্ক যে এক্সটেনশন বা হচ্ছে আমার যে হচ্ছে ফল্ট কন্ডিশন যে আর্ক যে জেনারেট হয় এটা যে এক্সটেনশন বা হচ্ছে সার্কিট ব্রেকারের যে মূলনীতি সেটা কি হাই রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্সের আমরা ফর্মুলা জানি না, আমরা মোটামুটি স্কুল লাইফ এটা পড়ে আসার কথা যে R = rho L/A, এটা জানি কি? জি স্যার। তার মানে কি আমরা যদি কোনো কন্ডাক্টরের লেন্থ কে বৃদ্ধি করি তাহলে কি তার রেজিস্ট্যান্স বাড়বে? বাড়বে। তাহলে একটু খেয়াল করে যে আমাদের এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে কি বলছে, মূলনীতি কি রেজিস্ট্যান্স বাড়িয়ে দাও। তো এই কি করে যে আর্ক যেটা জেনারেট হয় মানে হাই কারেন্ট, হ্যাঁ ইনস্ট্যান্টেনিয়াস যে হাই কারেন্ট জেনারেট হয়, এটাকে যদি আমি এই কারেন্টের পাথকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে তার রেজিস্ট্যান্স বাড়বে কিনা, পাথের বেড়ে যাবে সূত্র অনুসারে, ঠিক আছে। তো কোন একটা মাধ্যমে, সেই মাধ্যমটা হলো বা প্রসিডিউরটা হলো আর্ক রানার আর আর্ক শুটস। এটা ব্যবহার করে আমরা যেটা করা হয় আর্কের লেন্থ বাড়িয়ে দিই। এটা দেখেন এখানে কি বলছে যে আর্ক ইজ ইনক্রিজড বাই কুলিং এন্ড লেন্থেনিং, হ্যাঁ এটাকে হচ্ছে আর্কের লেন্থ বাড়ানো হয় এবং সেখানে কুলিং প্রসেস এয়ারের মাধ্যমে কুলিং প্রসেসটা চালু করা হয়। তার আলটিমেটলি কি হলো, আমার রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং কুলিং প্রসেসের জন্য জিনিসটা কি আস্তে আস্তে এক্সটেনশনের দিকে চলে যায়, ঠিক আছে। এইভাবে আমাদের এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে আর্ক এক্সটেনশন হিসাবে কাজ করে, হ্যাঁ এবং পরবর্তীতে সার্কিটটা আমরা হচ্ছে ব্রেক করি। মানে হুট করে আপনি সার্কিট ব্রেক করবেন তাহলে কি আর্ক জেনারেট হবে না, এটাও তো আমাদের ক্ষতিকর, তো আর্কেও কিন্তু এক্সটেনশন করা লাগবে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে দেখেন, magnetic field is utilized for lengthening the arc in a high voltage air brake circuit breaker. এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে মূলনীতিটা কি, আমাদের আর্কের আমরা লেন্থ বাড়াবো। লেন্থ কেন বাড়াবো, যেন ওখানে হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, যেন আমাদের হাই কারেন্ট ফ্লোটা কমে যায় বা হচ্ছে একবারে মিনিমাম লেভেলে চলে আসে বা ভ্যানিশ হয়ে যায়, মানে এক্সটিংগুইশ হয়ে যায়, হ্যাঁ। তো যখন হচ্ছে হাই ভোল্টেজের জন্য সাধারণত এই টাইপের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, তখন কি করা হয়, ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়। ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে কি করা হয়, ওই আর্কের লেন্থকে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। The arc resistance is increased to such an extent that the system voltage cannot maintain the arc and the arc get extinguished. বুঝা গেল বিষয়টা? আচ্ছা দেখেন এখানে কিছু ফিগার আছে, এই ফিগারে যদি আপনারা খেয়াল করেন দেখেন এইগুলো হচ্ছে আর্ক শুটস, হ্যাঁ এটা হচ্ছে আর্ক হর্ন, মানে কনস্ট্রাকশনের যদি কথা বলি এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক লোয়ার কয়েল, এখানে মুভিং কন্টাক্ট আছে, এখানে স্টেশনারি কন্টাক্ট আছে। তো আমরা যখন হচ্ছে সার্কিটকে ব্রেক করব মানে কি একটা ফিক্সড কন্টাক্ট থাকবে, একটা মুভিং কন্টাক্ট থাকবে, সরে যাবে তাই না। তো যখনই সরে যাবে এটা হাই ভোল্টেজের জন্য কি সেখানে একটা আর্ক জেনারেট হবে। তো ওই আর্ককে এক্সটিংগুইশ করার জন্য এখানে কি করা আছে, একটা যন্ত্র আছে যেখানে আর্ক শুট আছে, হ্যাঁ এখানে কি করা হয়, এখানে তারপর দেখেন যে ম্যাগনেটিক ব্লোয়ার কয়েল আছে, আর্ককে এর মাধ্যমে পাস করে লেন্থ বাড়িয়ে দেওয়া হয় এবং এখানে কুলিং সিস্টেম আছে এয়ারের মাধ্যমে, হ্যাঁ। তো আলটিমেটলি লেন্থ বাড়িয়ে দিয়ে এবং কুলিং সিস্টেমের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে আর্ককে এক্সটিংগুইশ করে ফেলি। এটার ফলে আমাদের মানে করেন এটা সার্কিট ব্রেকারেরই একটা পার্ট, কারণ আপনি হুট করে একটা হাই ভোল্টেজে আপনার নরমালি চিন্তা করেন মাঝে মাঝে আগেকার দিনের সুইচগুলোতে বিশেষ করে বৃষ্টি বাদলের সময় আপনি যখন সুইচ অফ করেন একটা স্পার্কের মতো হতো না,
আপনার বাসা বাড়িতে নরমাল ভোল্টেজের জন্য যদি এটা হয়, তাহলে যেখানে হাই ভোল্টেজ 200-300 ভোল্টেজ 600 ভোল্টেজ সেখানে আপনি হুট করে সুইচ ওপেন করে ফেলবেন, মানে কি সার্কিট ব্রেকার ওপেন করে ফেলবেন, ওখানে স্পার্ক জয়েন হবে না। তো এই স্পার্ক কিন্তু ছোটখাটো স্পার্ক না, এটাকে এক্সটিংগুইশ করার জন্য আমাদের এক্সট্রা মেকানিজম দরকার। এই মেকানিজমের জন্য এখানে এক্সট্রা মেকানিজম কি ম্যাগনেটিক ব্লো আউট কয়েল ব্যবহার করা হয়েছে, আর্ক ফর্মের মাধ্যমে আর্ক শুট ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে হচ্ছে পাথগুলো, দেখেন ওই আর্ক যেটা জেনারেট হবে এটা পাথগুলোতে যে আলটিমেটলি লেন্থ বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার ফলে যে আর্ক মানে যেটা কারেন্ট অ্যাক্ট করবে না, হাই ভোল্টেজের যে জন্য যে কারেন্টটা জেনারেট হয় এই কারেন্টটা এক্সটিংগুইশ হয়ে যাবে আস্তে ধীরে। বোঝা গেল? তো দেখেন কি বলেছে, যে আর্ক শুট ইজ ইউজড ইন লো ভোল্টেজ সার্কিট ব্রেকার্স অর ইন এয়ার ব্রেক সার্কিট ব্রেকার্স। The arc shoot actually looks somewhat like this. It is a box with several plates. The arc shoot কিন্তু দেখতে হয় একটা বক্সে যে অনেকটা প্লেট বা থাক থাকে, এরকম অনেকটা দেখতে হয়। দেখেন ফিগারেও আপনি এরকম একটা কিছু দেখতে পাবেন। Arc is generated between the contacts of the breaker. Unlike other circuit breakers, the arc quenching মানে মিটমাট করে ফেলা, extinguish করে ফেলা, ঠিক আছে? Media is air in air brake circuit breaker. তো এখানে আমাদের আর্ক এক্সটিংগুইশটা কোথায় হয়? এয়ারে হয়। এটার জন্য এটার নাম হচ্ছে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার, ঠিক আছে? এয়ার ব্রেক সার্কিট ব্রেকার। দেখেন এটা বুঝলেন কিনা? স্যার এটা ওভারলোডিং থেকে কাজ করে কিভাবে? মানে এটা তো আমরা নরমালি ওপেন ক্লোজের সময় কাজটা করা যায়, আসলে সেই ওপেন ক্লোজের সময় শুনেন, ওপেন যখন ওপেন হবে বা ক্লোজ হবে, হ্যাঁ তখন কিন্তু হচ্ছে আর্ক জেনারেট হয়। ওই আর্ককে কিন্তু আপনাকে ই করতে হবে, এক্সটিংগুইশ করতে হবে, মানে হচ্ছে নাই করে দিতে হবে। এটার জন্য সার্কিট ব্রেকারের সাথে আর্ক এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। আর এখানে আর্ক এক্সটিংগুইশ করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা কি? আর্ক শুট ব্যবহার করা হয়েছে, যেটা ওপেন এয়ারে করা হয়, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে এয়ার ব্রেক সার্কিট ব্রেকার, ওপেন এয়ারে করা হয়, ঠিক আছে? আর্কটা কি করা হয়? লেন্থ বাড়িয়ে দেওয়া হয়, যেন হচ্ছে রেজিস্ট্যান্স বেড়ে যায়। রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার জন্য ওই আর্কের যে কারেন্ট ওটা কমে যায়। না হলে এটা যদি আপনি না করেন, ওই কারেন্ট তো কোথাও ফ্লো হবে, তখন আপনার হচ্ছে সার্কিট ব্রেকার নষ্ট হয়ে যেতে পারে, বা অন্য কোনো পার্টে ফ্লো হয়ে যেতে পারে, বা আশেপাশে যদি সাধারণ মানুষ থাকে বা হচ্ছে অন্য কোনো মেটাল থাকে আশেপাশে, ওইদিকে সে ফ্লো হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন বিষয়টা? এখানে আমাদের আর্ক এক্সটিংগুইশনটা লাগবে। আচ্ছা, এখন এই জিনিস একটু ইন্টারেস্টিং। তো আমরা এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের যে প্রিন্সিপাল, এটা কি ছিল? হাই রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স প্রিন্সিপাল না? আচ্ছা, তার মানে আর্ক এক্সটেনশনের জন্য আমাদের একটা প্রসেস হলো হাই রেজিস্ট্যান্স রুল ফলো করা, ঠিক আছে? হাই রেজিস্ট্যান্স কেন? কারণ আমরা জানি যে রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় কারেন্টের ভ্যালু কি কমে যাবে? কমে যাবে। আর্কের জন্য যে হচ্ছে আমার হাই কারেন্ট, সেটাকে কমানোর জন্য আমরা হাই রেজিস্ট্যান্স ব্যবহার করব, যেন আমাদের এলিমেন্টের কোনো ক্ষতি না হয়, বা পাশে থাকা কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যেন হাই কারেন্ট পাস না হয়ে যায়, যেন আমাদের কোনো ক্ষতির কারণ না হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের যে হাই ভোল্টেজ প্রোটেকশনের জন্য আমরা হচ্ছে হাই মানে হাই ভোল্টেজের জন্য যে হাই কারেন্ট হাই আর্ক যেটা জেনারেট হয় তার এক্সটেনশনের জন্য হাই রেজিস্ট্যান্স একটা প্রসেস। দেখেন আরেকটা প্রসেস হচ্ছে কি লো রেজিস্ট্যান্স আর 0 পয়েন্ট ইন্টারাপশন। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে না যে লো রেজিস্ট্যান্স মানে কারেন্টের মান বেশি না কম? বেশি। বেশি। তাহলে এটা কি কোনো প্রসিডিউরের মধ্যে পড়ে? এটা একটা প্রসিডিউরের মধ্যে। হাই রেজিস্ট্যান্স দিয়ে যেমন আমরা হচ্ছে কারেন্টকে মিনিমাইজ করতে পারি, লো রেজিস্ট্যান্সের মাধ্যমে এটা করা সম্ভব। কারণ কিভাবে সম্ভব? এটা হচ্ছে তখনই আচ্ছা, আমরা যে হচ্ছে আমাদের সাপ্লাই লাইন বা সচরাচর থ্রি ফেজ সিস্টেম ব্যবহার করি নাকি হচ্ছে মানে হচ্ছে এসি সিস্টেম ব্যবহার করি না ডিসি সিস্টেম ব্যবহার করি? এসি সিস্টেম। আচ্ছা, লো রেজিস্ট্যান্স পাথ কিন্তু অবশ্যই ডিসি তে সম্ভব না। কেন সম্ভব না? এসি তে যখন আপনি কাজ করছেন, সাপ্লাই দিচ্ছেন বা কিছু করছেন, এটা কি একটা নির্দিষ্ট সময় পর পর কি জিরোতে আসবে কি? জিরোতে আসবে না। তো যখন আমার হাই কারেন্ট প্রবাহ হচ্ছে, এসি তো নাকি? এসি, তার মানে যতই হাই কারেন্ট প্রবাহ হোক সে একটা সময় আসে কি জিরোতে আসবে। তো এখান থেকে এখানে আসার জন্য কি একটা সময় লাগবে তো? আচ্ছা, তো লো রেজিস্ট্যান্সের প্রসিডিউর হচ্ছে একবারে লো করে দিব রেজিস্ট্যান্সটাকে, যেন কারেন্ট এখান থেকে এখানে আসতে খুবই কম সময় লাগে। যখনই কারেন্ট এই জিরোতে চলে আসবে বা টেন্ডস টু জিরোতে চলে আসবে, তখন আমরা সার্কিটকে ব্রেক করে দেব। সার্কিট ব্রেকার তখন অপারেট করব। তো সার্কিট ব্রেকার এই মোমেন্টে যদি অপারেট করে তাহলে কি কোনো একটা আর্ক জেনারেট হবে? বুঝা গেল কি বিষয়টা? তাই লো রেজিস্ট্যান্স পাথ হচ্ছে এটা, মানে লো রেজিস্ট্যান্স
বা জিরো পয়েন্ট ইন্টারাপশন, যে আমরা হচ্ছে রেজিস্ট্যান্সকে জিরো করে দিব যেন কারেন্টটা as soon as possible জিরো হয়। যেহেতু এসি তার মানে সে যতই হাই কারেন্ট হোক, একবার পিক লেভেল হোক, একটা না একটা সময় জিরো হবে। যখনই জিরো হবে ওই মোমেন্টে সার্কিটকে ব্রেক করে দেব, তাহলে তার কোনো কারেন্ট নেই। বুঝা গেল বিষয়টা? এটা গেল হচ্ছে লো রেজিস্ট্যান্স ফর্মুলা। এটা কি ডিসি তে অ্যাপ্লাই করা সম্ভব? না স্যার, এটা সম্ভব না, এটা অনলি এসি। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা এখন দেখেন, main contacts contact the current in closed position of breaker, এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। they have low contact resistance and are silver plated। যে মেইন যে কন্টাক্টস, হ্যাঁ, মুভিং কন্টাক্ট আর হচ্ছে স্টেশনারি কন্টাক্ট, সেগুলো কি ক্লোজ পজিশন থাকে। they have low contact resistance, the arcing contacts are hard, heating resistance and usually made of copper alloy। তো যেখানে আমাদের আর্ক এক্সটিংগুইশ করা হবে, এটা অবশ্যই মেটালটা হার্ড হতে হবে স্বাভাবিক, তাহলে কি হাই কারেন্টের জন্য এটা করে যেতে পারে। while opening the contact, the main contacts dislodge first। তাহলে আমাদের হচ্ছে কি, প্রথমে হচ্ছে মেইন কন্টাক্ট যেটা ওটাকে সরে যায়, তারপরে কি হয়, the current is shifted to the arcing contacts। এখন যখন মেইন কন্টাক্টটা সরে যায় তখন আর্ক জেনারেট হয়। ওই আর্কের যে কারেন্টটা সেটা কি, যেটা আর্ক, যেটা রিমুভার, যেখানে আমার সার্কিট ব্রেকারের সাথে আমার কানেক্টেড হয়ে আছে সেখান দিয়ে পাস হয়। ঠিক আছে, the arcing contacts dislodge later and arc is drawn between them। তার মানে কি, তার মানে পরবর্তীতে সে আর্কটা আমাদের আর্কিং কন্টাক্টের ভিতরে যাবে। ঠিক আছে, তারপরে ওখানে অপারেট শুরু হয়। the arc is forced upwards by electromagnetic force। তার মানে কি বলা হলো, এবার আর্ককে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্বারা আপওয়ার্ডে মুভ করা হয়। তো যখনই আপনি আপওয়ার্ডে মুভ করবেন, আর্কের কি লেন্থ বেড়ে গেল না, মানে প্লেট আর্ক শুট আছে, তো আপনি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে প্রথমে কি করলেন, সার্কিটকে ব্রেক করলেন। এখানে আর্ক জেনারেট হলো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে আর্ককে উপরে বা নিচে বা কোনো একটা জায়গায় পাস করলেন, যেখানে প্লেট আছে, হ্যাঁ, আর্ক শুট আছে। তার মানে কি, ওইখানে আপনাদের আর্কের লেন্থ বেড়ে গেল এবং এটা হচ্ছে মনে করেন এয়ারের মাধ্যমে, মানে কি কুল ডাউন হচ্ছে আস্তে আস্তে। তো এভাবে আমাদের কাজ করে। ঠিক আছে, যে আর্ক এমস ট্রাভেল অ্যালং দ্য আর্ক রানার, মানে যে আর্ক রানার দিয়ে যায়, তাহলে আর্ক রানার দিয়ে যাওয়ার ফলে কি রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। এভাবে হাই রেজিস্ট্যান্স রুল ব্যবহার করে আমাদের এয়ার ব্রেক সার্কিট ব্রেকারটা কাজ করে। বুঝে গেল? এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে এখানে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল দেখানো আছে, দেখেন বুঝবেন। এবার হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার। ঠিক আছে, আচ্ছা আমরা ওয়াটার কুলিং, এয়ার কুলিং, অয়েল কুলিং এই টাইপের নাম শুনিনি? জি স্যার। অয়েল কিন্তু একটা ভালো কুলিং ডিভাইস। ঠিক আছে, আচ্ছা তো দেখেন, মিনারেল অয়েল হ্যাজ বেটার ইনসুলেটিং প্রপার্টি, আবার ইনসুলেটিং ও ভালো প্রপার্টি। আচ্ছা, in oil circuit breaker the fixed contact and moving contact are immersed inside the insulating oil। আচ্ছা, তো কি বলা হচ্ছে যে এইবার আমাদের যে ফিক্সড কন্টাক্ট এবং যেটা মুভিং কন্টাক্ট, এই যে দেখেন ফিক্সড কন্টাক্ট মুভিং কন্টাক্ট আমরা তেলের মধ্যে চুবায় রাখি। তেলের মধ্যে চুবায় রাখলে কি ঘটনা ঘটে, তেল একটা ভালো ইনসুলেটিং ডিভাইস। আপনি যখন হচ্ছে দুটা কন্টাক্ট মুভ করবেন, আর্ক জেনারেট হবে। আমাদের কিন্তু আর্ক সার্কিট ব্রেকারের মধ্যে আর্ক এক্সটিংগুইশারের একটা ফাংশন আছে। এটা কিন্তু খুবই হচ্ছে মনে করেন যে ইম্পর্টেন্ট একটা ফাংশন, কারণ আপনি হুট করেই একটা হাই ভোল্টেজ সিস্টেমে বা হচ্ছে হাই জেনারেশন সিস্টেমে আপনি সুইচ ওপেন করে দিতে পারেন না। এত আর্ক জেনারেট হবে যে আশপাশে জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে হচ্ছে দেখেন এটা আরেকটা সিস্টেম, এটা কি আগেরটা থেকে একটু বেশি অ্যাডভান্স মনে হচ্ছে না, তার মানে এটা রেটিং বেশি স্বাভাবিকভাবে। রেটিংটা যদি আমরা একটু আরেকটা দেখি, এটা রেটিংটা কত ছিল, অয়েল ব্রেক সার্কিট ব্রেকার ছিল যে 12 ছিল, দেখেন আগেরটা থেকে প্রায় ডাবল হয়ে গেছে, মানে ডাবল না আরো বেশি হয়েছে, কারণ এটা তো 600, এটা তো 12000, আরো বেশি। ঠিক আছে না, তারপরে যখন হাই ভোল্টেজ তার মানে কি আরেকটা আরো বেশি জেনারেট হবে। এবার আমার হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে সাপোর্ট লাগবে, এক্সট্রা সাপোর্টের জন্য এবার যেটা করা হয়েছে এটা হচ্ছে তেলের মধ্যে চুবানো হয়েছে। তেলের মধ্যে চুবানোর জন্য যেটা হয়েছে, আমরা যখন এবার মুভিং কন্ট্যাক্টটা সরাবো, আর যেটা জেনারেট হবে সেটা কি তেলের মধ্যে জেনারেট হবে। আর তেল কি জিনিস, একটা ভালো ইনসুলেটিং ডিভাইস, তার মানে কি সহজেই কারেন্টটা এই তেল বাইপাস করে অন্যদিকে যেতে পারবে, মানে আর এক্সটিংগুইশারটা করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তো কি
দেখেন whenever there is a separation of current carrying contacts in the oil, the arc in the circuit breaker is initialized at the moment of separation of the contacts. মানে যখনই হচ্ছে সেপারেশন হবে আর্ক জেনারেট হবে ঠিকই, and due to this arc the oil is vaporized and decomposed in mostly hydrogen gas and ultimately creates a hydrogen bubble around the arc. তো যেহেতু আর্ক একটা হাই কারেন্ট, তো সে যখন তেলের মধ্যে রিলিজ হবে, তেল কি হবে? ভ্যাপোরাইজ হবে না? ভ্যাপোরাইজ তো হবে, হাই কারেন্ট মানে কি হাই হিট জেনারেট হচ্ছে, তেল ভ্যাপোরাইজ হবে, এবং তেল ভ্যাপোরাইজ হয়ে সেখানে কি হবে? হাইড্রোজেন বাবল জেনারেট হবে। ঠিক আছে, দেখেন এই যে কারেন্ট সেটা কিন্তু আমরা একটা জায়গায় ব্যবহার করে দিলাম, একটা জায়গায় যখন ব্যবহার হয়ে গেছে তখন তার শক্তি কি অবশ্যই কমে গেছে। ঠিক আছে, তার কারণে অন্য জায়গাতে যে ক্ষতি করার যে সম্ভাবনা সেটা কমে গেছে। কিভাবে কমেছে? যে তেলকে সে ভ্যাপোরাইজ করে হাইড্রোজেন বাবলে রূপান্তর করেছে, পরিণত করেছে। The highly compressed gas bubble around the arc prevents restarting of the arc after the current reaches zero crossing of the cycle. আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের এই যে আর্ক, এটা তো এসি সিস্টেম, তার মানে এটা একবার হচ্ছে কারণ যে একবারে যে ইনস্ট্যান্টলি সে এক্সটিংগুইশ বা একবারে নাই হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না, আস্তে আস্তে কমবে না। তো এখানে আরেকটা প্লাস পয়েন্ট হলো এই যে যেটা আমাদের হলো যে হাইড্রোজেন বাবল যেটা তৈরি হলো, এটা আবার রিস্ট্রাইকিং কে মানে আবার যে হচ্ছে পরবর্তী সাইকেলে কি আবার কারেন্ট আসতে পারে না, ওইটাকে সে বাধা দেয়। কে বাধা দেয়? এই হাইড্রোজেন বাবলগুলো বাধা দেয়। তার মানে আলটিমেটলি আর্ক এক্সটিংগুইশন করতে অনেক কম সময় লাগে। বুঝা গেল কি বিষয়টা? এবং এটা শুধু ইফেক্টিভ বলতে পারে। The oil circuit breaker is the one of the oldest type of circuit breaker, মানে এটা অনেক আগে থেকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, the arc will produce rapidly growing gas bubble around the arc. As the moving contact move away from the fixed contact, the length of the arc is increased. As a result, the resistance of the arc increases. আচ্ছা, এখন খেয়াল করেন এই আর্কগুলা তেলে মনে করেন যে প্রথমে কি করলো? হিট করলো, তেল কি হলো? সেটা ভ্যাপোরাইজ হলো, হাইড্রোজেন বাবল তৈরি হলো। তার মানে এখানে একটা তাদের শক্তি খরচ হলো, এবং এই বাবলগুলো কি চারিদিকে এখন এখানে ছড়িয়ে যাবে কিনা? ছড়িয়ে যখন যাবে আলটিমেটলি কি হবে? যে আর্কের আপনার হচ্ছে কাজ করার যে লেন্থ সেটা বেড়ে যাবে, আলটিমেটলি হাই রেজিস্ট্যান্স তৈরি হবে, আর্কের আবার রিডিউশন হবে। ঠিক আছে, the increased resistance causes lowering the temperature and hence reducing the formation of gases around the arc. এভাবে যখন আর্ক আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে, তেলের মধ্যে যে বাবল তৈরি হয় ওটাও আস্তে আস্তে নাই হয়ে যাবে। বুঝা গেল বিষয়টা? এভাবে অয়েল সার্কিট ব্রেকার কাজ করে। এই যে অয়েল সার্কিট ব্রেকার, এটাকে বলা হয় বুশিং। বুশিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনসুলেটর, যে কন্ডাক্টর আছে। ট্রান্সফরমার টাইপ হ্যাঁ, অয়েল সার্কিট ব্রেকার ওই ট্রান্সফরমারে বেশি ব্যবহার করা হয় সাধারণত। অয়েল সার্কিট ব্রেকারকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার। কারণ এখানে আসলে প্রচুর পরিমাণে তেল দেওয়া হয়, এটার জন্য এটাকে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার বলে। বাল্ক মানে প্রচুর, হ্যাঁ প্রচুর। কিছু অ্যাডভান্সেস ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা আমরা দেখি। মিনারেল অয়েল হ্যাজ বেটার ইনসুলেটিং প্রপার্টি দ্যান এয়ার। আগেরটা কি ছিল? এয়ারে কাজ করেছি, তো এয়ারের থেকে অয়েলের কি ইনসুলেটিং প্রপার্টি ভালো, তো এটা একটা ভালো অ্যাডভান্টেজ। আচ্ছা, oil provides cooling by hydrogen created by the arc, যেটা কিছু আগে বললাম যে আমাদের তেল কিন্তু একটা কুলিং ডিভাইস হিসেবে কাজ করে। আর আর্ককে যদি আমরা আর্ক মানে ওটা হিট করে, ওটাকে যদি আমরা কোনোভাবে কুল করতে পারি, তাহলে আর্ককে এক্সটিংগুইশ হয়ে যাবে না সহজে। তার মানে বাতাসের সাথে তুলনা করলে বা এয়ার ব্রেক সার্কিট ব্রেকারের সাথে তুলনা করলে এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ, যে সেটা কি করে? এটা হচ্ছে কুলিং করে সিস্টেমটাকে। ঠিক আছে, ওই it has wide range of braking capacity, এর braking capacity টাও এয়ার ব্রেকের থেকে ভালো। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি জিনিস আছে? It is inflammable and there is a risk of fire.
আগুন ধরে কিনা, ধরে, তার মানে কি এখানে একটা ফায়ার জেনারেশন হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, তার মানে এটা একটা নির্দিষ্ট রেঞ্জের আমার যে কি নির্দিষ্ট রেঞ্জের আমার রেটিং এর কারেন্ট বন্ধু সেটা হচ্ছে প্রোটেকশন দিতে পারে। আর বেশি দিলে কিন্তু সমস্যা হতে পারে, মানে বেশি হাই রেটিং এটা আমরা ব্যবহার করতে পারি, যেটা কিছু আগে দেখলাম না যে 12 কিলোভোল্টের রেঞ্জ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। তো মোটামুটি এই রেঞ্জ পর্যন্ত ব্যবহার করে আর বেশি দিলে কি হয়, তেলে আগুন ধরে যেতে পারে, মানে একটা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা একটা ভালো ডিসঅ্যাডভান্টেজ। ইট মে ফ্রম অ্যান এক্সপ্লোসিভ মিক্সচার অফ এয়ার। আচ্ছা, নিচে যখন হচ্ছে তেল ভ্যাপোরাইজড হয়, এটা যদি ভ্যাপোরাইজডের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তার ক্যাপাসিটি থাকে, তাহলে কি একটা এক্সপ্লোসিভ এয়ারের মতো একটা বিষয় কাজ করবে না, একটা এক্সপ্লোশন হতে পারে কিনা, তার মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, যেহেতু এখানে বারবার তেলের আমার ভ্যাপোরাইজ হচ্ছে, মানে তেলটা বারবার কিন্তু আমার রিপ্লেস করা লাগতে পারে কিছুদিন পর পর, তার মানে কি এটা ভালো মতো একটা মেইনটেনেন্সের দরকার। অ্যাবজর্বস ময়েশ্চার সো ডাইইলেকট্রিক স্ট্রেংথ রিডিউসেস। আচ্ছা, তো সার্কিট ব্রেকার এখানে যদি আমাদের ময়েশ্চার বেশি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে আমাদের ডাইইলেকট্রিক যেটা স্ট্রেংথ এটা আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। অয়েল লিকেজ প্রবলেম। আচ্ছা, যদি কোনো কারণে লিকেজ হয়, এটা তো তরল, যদি কোনো কারণে কিন্তু লিকেজ হয় তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। Oil has to be replaced after some operation because the carbonization of oil, যেটা বললাম যে হচ্ছে অয়েল যদি আমরা বেশি ব্যবহার করি, সার্কিটে যদি আমাদের বারবার ব্রেকিং বা এক্সটিংগুইশনের প্রয়োজন পড়ে, আমাদের কিন্তু কি অয়েলটা বারবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, বুঝা গেল? এটা মিনিমাম অয়েল সার্কিট, হ্যাঁ সার্কিট থেকে যা আছে যেগুলো। আচ্ছা, আগেরটা কি ছিল? বাল্ক অয়েল সার্কিট ব্রেকার, মানে অনেক বেশি পরিমাণে তেল লাগে এরকম সার্কিট ব্রেকার। আর এটা হচ্ছে অল্প মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। এটা হচ্ছে তার কনস্ট্রাকশনটা একটু দেখেন। রেঞ্জ বেশি এটা। হ্যাঁ, there are two chambers, the oil in each chamber is separated from each other. এখানে কি হচ্ছে, প্রথমে আমরা কথাবার্তার মধ্যে এমনি প্রিন্সিপাল কিন্তু আগেটার মধ্যে প্রিন্সিপাল, যে তেলের মধ্যে কেন ব্যবহার করছি, ঠিক আছে। আমাদের তেলের মধ্যে ব্যবহার করলে কি হবে, হাইড্রোজেন গ্যাস হচ্ছে, হাইড্রোজেন বাবল তৈরি হবে, ওটা হচ্ছে আর্ক আমার এক্সটেনশন করবে, এবং এটা কি হচ্ছে কুলিং প্রসিডিউর করবে, মানে আর্ক এক্সটেনশন হতে সুবিধা হবে। আবার হাইড্রোজেন বাবল তৈরি হওয়ার জন্য আর্কের লেন্থ বেড়ে যাবে, আর যে পাথ বেড়ে যাবে, আলটিমেটলি আর্ক এক্সটেনশন হবে। মূল প্রিন্সিপাল এক। এখন এটাকে কিভাবে আর একটু মডিফাই করে আমরা অল্প তেলে কাজ করা যায়, সেটা হচ্ছে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। তো এটার প্রথমেই হচ্ছে দুটো চেম্বার থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো চেম্বার আছে, ঠিক আছে। কি বলছে, মেইন অ্যাডভান্টেজ অফ দিস দ্যাট লো অয়েল ইজ রিকোয়ার্ড এন্ড অয়েল ইজ সেকেন্ড চেম্বার ওন্ট গেট পলিউটেড। তো আগেরটার সাথে এটা আরেকটা পার্থক্য কি হচ্ছে, প্রথম পার্থক্য হচ্ছে কম তেল লাগে, দ্বিতীয় পার্থক্য হচ্ছে কি যে ওখানে কি যতবার ব্যবহার করব তেলটা পলিউটেড হয়ে যাচ্ছে না। তো এখানে বলছে কি যেহেতু দুটো চেম্বার আছে, একটা চেম্বার আমার তেলটা ঠিক থাকছে, একটা চেম্বারে শুধু পলিউশন হচ্ছে, যেহেতু যতবার ব্যবহার হবে ততবার তো পলিউশন হবে, স্বাভাবিক। আচ্ছা, আপার চেম্বার ইজ কল্ড দ্য সার্কিট ব্রেকার চেম্বার এন্ড দ্য লোয়ার ওয়ান ইজ কল্ড সাপোর্টিং চেম্বার। মানে একটা হচ্ছে সাপোর্টিং চেম্বার হিসেবে কাজ করছে, আর একটা জায়গাতে অ্যাকচুয়াল প্রসিডিউরটা হচ্ছে, বা ওটা কি বলছে, সার্কিট ব্রেকার চেম্বার বা হচ্ছে সাপোর্টিং চেম্বার। ভেন্টস আর প্লেসড ইন দ্য কার্বুরেটর। তো এখানে যেহেতু দুটো চেম্বার আছে, আমাদের ভেন্টস লাগবে, ঠিক আছে, তাদের একটা মাধ্যম লাগবে। সার্কিট ব্রেকিং চেম্বার কনসিস্ট অফ মুভিং কন্টাক্ট এন্ড ফিক্সড কন্টাক্ট। স্বাভাবিকভাবে আমরা যে সার্কিট ব্রেকার মানে একটা ফিক্সড কন্টাক্ট থাকবে, একটা মুভিং কন্টাক্ট থাকবে, এবং ওটা হচ্ছে যেখানে আমাদের সার্কিটটা ব্রেক হবে বা আপার পোরশন ওই জায়গায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন আপার পোরশনে যে ফিক্সড কন্টাক্ট আছে, মুভিং কন্টাক্ট এই যে দেখেন মুভিং কন্টাক্ট আর ফিক্সড কন্টাক্ট, ঠিক আছে, এটা মুভ করবে। আচ্ছা, মুভিং কন্টাক্ট is connected with a piston, is just the movement of the contact and no pressure will due to its motion. আচ্ছা, এটা স্বাভাবিকভাবে মুভিং কন্টাক্ট মুভ করবে ব্রেকিং এর সময়। There are two vents on the fixed contact. They are axial vent for small current produced in the oil due to heating of the earth and radial vents for large current. তার মানে আমাদের এখানে দুইটা ভেন্ট আছে। ভেন্ট মানে চলাচলের মাধ্যমে, মানে কি চলাচল করবে, তেল চলাচল করবে। তো যদি আমাদের লো কারেন্টের ফল্ট হয়, তাহলে কি আমার আর কম জেনারেট হবে না বেশি জেনারেট হবে? কম জেনারেট হবে। আর হাই কারেন্টের জন্য কি আর বেশি জেনারেট হবে। তো বলছি কি লো কারেন্টে যদি ফল্ট হয়, তাহলে আমাদের লো যে তেলের জন্য যে রাস্তা ওইটা ওপেন হবে, আর হাই কারেন্ট ফল্টের জন্য যেখান থেকে বেশি তেল ফল্ট হয় ওখানে হবে। মানে আলটিমেটলি কি তেলের আমার একটা সাশ্রয় হচ্ছে। আগেটা ছিল কি যে কোনো জায়গা থেকে আমি বেশি পরিমাণ তেল লাগতো, এখন আমাদের কারেন্টের ভ্যারিয়েশনের উপর নির্ভর করে তেল কম লাগছে। হ্যাঁ, the whole device is covered using bakelite paper and porcelain for protection.
প্রোটেকশনের জন্য এই পেপারটা ব্যবহার করা হয় না, যেন হচ্ছে তেলের লিকেজ ঠিক না হয়। বুঝা যাচ্ছে বিষয়টা? জি। যে এখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমার কারেন্টটা কি ফলটা কি হাই কারেন্টের জন্য হচ্ছে না মেইনলি হচ্ছে লো কারেন্টের জন্য হচ্ছে। হাই কারেন্টের জন্য হলে আমার বেশি তেল লাগবে, লো কারেন্টের জন্য হলে লো হচ্ছে কম তেল লাগবে। তো ওইভাবে এখানে আসলে মেজারমেন্ট করে ওই পরিমাণ তেল ব্যবহার করা হয়, তার মানে এখানে একটা তেলের সাশ্রয় হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বাল্ক কয়েল সার্কিট ব্রেকার আর মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের মধ্যে মূল পার্থক্যটা। আচ্ছা, এর আছে কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো প্রথমে দেখি কি বলা আছে। It requires lesser quantity of oil. It requires smaller spaces. তো প্রথমে অ্যাডভান্টেজ তো আমরা জানি, ঠিক আছে। It requires small spaces. আচ্ছা, যেহেতু এখানে আমাদের হচ্ছে দুইটা চেম্বার থাকে আলাদা আলাদা এবং আমাদের তেলের পরিমাণটা সাধারণত কম লাগে, তার মানে কি আমাদের বাল্ক কয়েল সার্কিট ব্রেকার থেকে এখানে আমার জায়গাটা কম লাগে। There is a reduced risk of fire. এখানে যেহেতু তেলের পরিমাণ কম, তার মানে ফায়ারের রিস্ক কম হয়ে যাবে। কিন্তু ফায়ারের রিস্ক থাকবে কিনা, যেহেতু তেল আছে ফায়ারের রিস্ক কিন্তু আছে, কিন্তু ওটা কিন্তু আগেটা কি ছিল বাল্ক কয়েল, এটা হচ্ছে মিনিমাম অয়েল, তারপর ফায়ারের রিস্ক একটু কম। মেইনটেনেন্স প্রবলেমস আর রিডিউসড। স্বাভাবিকভাবে মেইনটেনেন্স তো থাকবেই তেলের জন্য, যেটা আগে আলোচনা করা হয়েছে, আর এখানে কম তেলের জন্য একটু কম লাগে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি? Due to smaller quantity of oil, the degree of carbonization is increased. আচ্ছা, যেহেতু এখানে তেলের পরিমাণটা কম, তার মানে হাই যখন আমার কারেন্টটা প্রডিউস হবে, তাকে রিডিউস করার জন্য আমার তেল কি ভ্যাপর হবে বেশি, আর মনে করেন যে বেশি ভ্যাপোরাইজেশনের জন্য আমার কার্বনাইজেশনটা বেশি হবে এখানে। There is a difficulty of removing the gas from the contact spaces in time. তো এই যে তার যে ভ্যাপোরার হলো, যে গ্যাসগুলো জেনারেট হলো, এই গ্যাসগুলোকে বের করার জন্য এখানে একটু প্রবলেম ফেস করতে হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। The dielectric strength of oil deteriorates rapidly due to high degree of carbonization. আর কার্বনাইজেশনের হাই ডিগ্রির জন্য আমাদের অয়েলের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ বা ইনসুলেটিং যে প্রপার্টিটা, এটা আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, এটা একটা ভালো ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এতদূর পর্যন্ত বোঝা গেল কিনা? কয়টা সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করা হলো আছে? তিনটা। তো অয়েল আর মিনিমাম অয়েল আর কাজ আর সেরকম কি আছে আচ্ছা, আমাদের আর একটা সার্কিট ব্রেকার বাকি আছে, এয়ার ব্লাস্ট তো দেখা শুরু করি। এই কোর্সটা একটু থিওরি বেশি, এখানে তো ম্যাথ নাই আসলে ওরকম। থিওরি বেশি করতে গেলে মাথায় যায়। হ্যাঁ, এটা একটু রিলেট করে পড়ানোর চেষ্টা করছি। এগুলি সবই আমাদের পরীক্ষার জন্য সবই পড়া লাগবে। হ্যাঁ, পরীক্ষার জন্য দুইটা স্লাইড এক করা সম্ভব হলে আমি মনে হয় বি সেকশন আপলোড করেছি, এই সেকশন অনেক ছুটে গেছে, আমি যে দেখে আপলোড করে দিই। তুমি আমাদের সরকারি সাজেশন দিচ্ছেন এগুলো। আচ্ছা, যেহেতু স্যারগুলো আরেকটা ক্লাস আছে আমাদের পরীক্ষার আগে, এক্সামের আগে একটা ক্লাস, কারণ থিওরি পড়ার সময় সাজেশন কিন্তু ওই দিনে দিতে হবে স্যার। আচ্ছা, এখানে এয়ার ব্লাস্ট নাম শুনে কি মনে হচ্ছে? ব্লাস্ট ব্লাস্ট মানে হাই এয়ারে একটা প্রেসার থাকে, প্রেসার হাই এয়ারে প্রেসার থাকে, এটা হলো বিষয়। This type of breakers employ air blast as quenching the medium. Quenching the medium মানে বোঝা যাচ্ছে, মানে হচ্ছে আগে এক্সটেনশন করা যে মিডিয়াম, মানে হচ্ছে যে মাধ্যমটা, সেটা হচ্ছে এয়ার ব্লাস্ট, মানে হাই এয়ারের যে ফ্লো সেটা করা হবে। বাতাসকে কাটে যে হাই প্রেসার কম্প্রেসড এয়ার, আর quenching medium is হাই প্রেসার কম্প্রেসড এয়ার। কিরকম হাই প্রেসার? 20 থেকে 30 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, কিন্তু অনেক হাই প্রেসার। এখন মনে করেন যে আমাদের আর্কটা জেনারেট হলো যখন মুভ করছি, এখানে যদি এত বেশি এয়ার ফ্লো করায় যে এটা পাস করে অন্যদিকে চলে যায়, পাস করে অন্যদিকে চলে যাবে, মনে করেন যে এখানে এই কন্ট্যাক্টটা মুভ করলাম, আর্ক জেনারেট হলো ভেরি হাই কারেন্ট, এখানে আমি এখন মনে করেন প্রচন্ড এয়ার প্রেসার থেকে সরিয়ে দিলাম, সরিয়ে দেবো আমি, এটা এইখান দিয়ে এখানে আসলো, মানে কি পাথ বেড়ে গেল না তার মুভ করার, পাথ যখন বেড়ে যাবে তখন কি তার ডিসটেন্স বেড়ে যাবে, আলটিমেটলি সেটা এক্সটেনগুইশ হয়ে যাবে। ঠিক আছে, তো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের মূল কনসেপ্ট হচ্ছে এটা। The contacts are opened by air blast produced by the opening of blast valve. Valve মানে কি? যেমন ঢাকনা টাইপের, ঠিক আছে, বা যেটা ওপেনিং এবং ক্লোজিং করে। তো ওইরকম যে যেখান থেকে আমাদের ব্লাস্ট করবে এয়ারটা, হাই প্রেসারে এয়ার 20 থেকে 30 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এই এয়ারটা যেখান থেকে ব্লাস্ট করবে ওই মুখটা বা কাপটা বা ভালভ ওপেন হয়ে যাওয়ার পরে ওখান থেকে এয়ারটা ফ্লো করবে। ঠিক আছে, air blast is obtained by opening the valve of high pressure
এয়ার রিজার্ভার। তো এত যে এয়ার যে হচ্ছে আমাদের ফ্লো করবে, এটা কি অবশ্যই এয়ার রিজার্ভার আমার আগে থেকে থাকা লাগবে না? ওখান থেকে তো আনতে হবে। আমি তো এটা নরমাল নেচার গ্যাসে হুট করে আমি ইনস্ট্যান্ট প্রেসার দিতে পারি না। আচ্ছা, the air blast pulls the air, sweeps away। দেখেন এখানে একটা কথা বলেছে, sweeps away মানে কি একবারে ছড়িয়ে দেয়, চারিদিকে এত বেশি ছড়িয়ে দেয় বা একটা জায়গাতে এত বেশি ছড়িয়ে দেয়। আর যেহেতু এখানে এয়ারের একটা ব্লাস্ট হচ্ছে মানে কুল ডাউন হবে, আর কুল ডাউন হবে এবং সেটা আসলে নাই হয়ে যাবে, সুইপস অ্যাওয়ে হয়ে যাবে, ঠিক আছে। the arcing products to the atmosphere। আচ্ছা, তাহলে কি হবে, এটা অ্যাটমসফিয়ারে ছড়িয়ে যাবে, মানে এটা অ্যাকচুয়ালি এক্সটিংগুইশ হয়ে যাবে। This rapidly increases the dielectric strength of the medium between contacts and prevents from re-establishing the arc। তো এখানে এত বেশি হাই প্রেসারের আর্ক জেনারেশন, এত বেশি হাই প্রেসারের এয়ারের ব্লাস্ট হয় যে আর্কটা আসলে যে যেহেতু এসি মানে কি সেকেন্ড হাফে তো আবার যেতে পারে, তাই না? সেকেন্ড হাফ বা রিস্ট্রাইকিং হওয়ার কোনো সুযোগই পায় না, ঠিক আছে, ওটা এখানে বলছি। So the arc is extinguished and the flow of current is interrupted। এভাবে এয়ার ব্লাস্টের মাধ্যমে আর্ক এক্সটিংগুইশড হয়ে যায়, আর যে আমাদের সার্কিট ব্রেকারের যে মূল কাজ কি কারেন্টের ইন্টারাপশন, সেটা আমাদের সংগঠন করা সহজ হয়। বুঝা গেল বিষয়টা? এটা হলো হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের একটা যে দেখেন নিচে একটা এয়ার রিজার্ভার আছে, মানে এখানে হচ্ছে হাই প্রেসার এয়ারটা থাকে, ভালভটা ওপেন হয়ে গেলে এখান থেকে মনে করেন যে হাই এয়ার পাস হয়, উপর দিয়ে পুরো আর্কটা আমার এক্সটিংগুইশ হয়ে যায়। বাইরে থেকে অ্যাঙ্গেল করে আছে কি একবারে কমপ্রেসার সাথে থাকলে এই প্রেসারটা দিকে হ্যাঁ এই যে এয়ার রিজার্ভার তো প্রেসার হচ্ছে কমপ্রেসড হয়েই আছে। ওরে না স্যার, ওখান থেকে তো অনেকবার হলো, তারপরে আর তো কমে যাবে, তখন কি বাইরে থেকে আইন দিতে হবে না এখন কমপ্রেসার দেওয়া তৈরি করতে হবে? ওইটা পাইপ থাকবে তো, আপনি পাইপ থেকে বায়ু কিভাবে আনবেন? পাইপের মাধ্যমে হচ্ছে তাহলে ওটার সাথে কি আলাদা কমপ্রেসার সেট থাকবে স্যার, না হ্যাঁ, ওটাই হ্যাঁ, নিজেই হ্যাঁ। কমপ্রেস তৈরি করবে? নিচে বলতে একটা মেকানিজম থাকবে সাইডে, এই যে দেখছেন না, ওটা নিয়ে এয়ার রিসিভারের ভিতরে হয়তো হ্যাঁ একবার না দুইবার ওটা অটো করা যায়, তারপরে হাত দিয়ে পাম্প করতে হয়। ওই সেই টেস্ট করতে হবে, ঠিক আছে। ওইটার মধ্যে এয়ার থেকে বাইরে থেকে সাবস্টিটিউশন ছেড়ে দিতে হবে। ঠিক আছে। ওখানে একটা মেশিন লাগাই দিলাম, ওখানে মেশিন লাগাই দিলাম না, না যে সাইকেলে আমাদের মধ্যে পাউন্ড হ্যান্ড অটোমেটিক ম্যানুয়ালি না অটোমেটিক করে এখন কোন কিছু আসলে হ্যান্ড প্রোডাক্ট হয় না, ওই দেখা যাচ্ছে মেশিনের মাধ্যমেই করা মেশিনের যায়। মাধ্যমে কি ঘোরাইবো? বুঝছি তো, কি দরকার? একদম সিস্টেম এয়ার গ্লাস করে দেখছেন না? এর শাসন কেন বোমা এখানে আমাদের যাওয়ার দরকার স্যার, আমাদের এটাই নিয়ে যাবো দেখার দরকার। আমাদের কোম্পানিতে নিয়ে যাবো এগুলো তো আসলে একবারে physical আচ্ছা, তাহলে দেখেন তাহলে অ্যাডভান্টেজ গুলো কি কি হবে? প্রথমত এখানে কি কোনো অয়েল ব্যবহার করা হয়েছে? না। অয়েল ব্যবহার করা হয়নি, মানে কি আমার যেটা অয়েলে যেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটা তাহলে কি এখানে অ্যাডভান্টেজ হয়ে যাবে? এগুলো হচ্ছে আমাদের মনে করেন যে জিনিসগুলো পড়ার বা পরীক্ষা হলে লেখার সুবিধা করে দিচ্ছে। অয়েলে কি আমাদের কি কি অসুবিধা ছিল? অয়েলের জন্য আগুন ধরবে, কার্বনাইজেশন বেশি হবে, মেইনটেনেন্স বেশি হবে, অয়েল লিকেজের সমস্যা আছে। তার মানে কি এগুলো হচ্ছে সব অ্যাডভান্টেজ এগুলো, ঠিক আছে। আচ্ছা, অয়েল বারবার কি ব্যবহার করা যায় না? তার মানে কি এখানে হচ্ছে বারবার অয়েল রিফিল করাও কি একটা সমস্যা না? কারণ অয়েল রিফিল করতে হলে আমার অয়েল আনতে হবে, অয়েলকে আমি হচ্ছে আমাকে ওখানে প্রডিউস করা সম্ভব না। তার মানে কি আমার অয়েল আনতে হবে, এটাও তো একটা সমস্যা। আচ্ছা, তার মানে এই জিনিসগুলো এখানে হচ্ছে কি প্লাস পয়েন্ট হিসেবে অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজটা দিই হ্যাঁ, তাহলে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি হবে? আচ্ছা, আচ্ছা এটার মেইন ফাংশনটা কি? এয়ারকে কম্প্রেস করে রাখে না? আচ্ছা, কোনো কারণে একটা সমস্যা হতে পারে না, হ্যাঁ হতে পারে। তার মানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ কম্প্রেসড এয়ার থাকা লাগবে। আমার মনে করেন যে ওখানে 20 থেকে 30 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটার মান থেকে কমে যেতে পারে কিনা কোন কারণে? অবশ্যই, তার মানে ঠিক আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এয়ার যেটি কম্প্রেসড এয়ার কি যখন ছাড়বো এটা কি সাউন্ড হবে নাকি অল্প সাউন্ড হবে? ব্যাপক সাউন্ড হবে, মানে ভেরি নয়েজি। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই যে যেটা আরেকটা বিষয় যে লিকেজ অয়েল যেটা ওটা লিকেজ হলে যেমন সমস্যা, এখানে কিন্তু এয়ার এয়ার ক্ষেত্রেও কম্প্রেসড এয়ার এটাও লিকেজ হলে সমস্যা। তো মাথায় বেড়ে যাবে। এই টাইপের কিছু ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে। আর দুটো সার্কিট ব্রেকার বাকি থাকলে হচ্ছে ম্যাক্সিমাম সার্কিট ব্রেকার আর সালফার রিজার্ভার সার্কিট ব্রেকার, ঠিক আছে। এই দুটো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এখানে থাকি।